সম্প্রতি গ্রেপ্তার হলো জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। বলা হচ্ছে উনি 1/11-এর সময়কার কুশীলবদের একজন। বিশেষ করে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ওই সময় গ্রেফতার করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার একজন জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। উনি গ্রেপ্তার করেছিলেন এবং এমন কথা আছে প্রধানমন্ত্রীকে তখনকার সময় যথেষ্ট টর্চার করা হয়েছে, এগুলো আমরা জেনেছি, দেখেছি বা দেখিনি, জেনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের প্রধানমন্ত্রী উনি যখন তারপর তো বিদেশ চলে গেলেন, কিন্তু আজকে জেনারেল মাসুদ সাহেবকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে 11টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর ভিতরে মানব পাচার অভিযোগটাও আছে, পাশাপাশি এটাও আছে যে মিন করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা একটা ধারণা দেওয়া হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার এবং নির্যাতনের অন্যতম যিনি সহায়ক ছিলেন তিনি এবং সে কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে। যদিও অফিসিয়ালি তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এবং 5 দিনের রিমান্ডে উনি আছেন। এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, একটা রাষ্ট্রযন্ত্র জানে কি করবে না করবে, গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করছে, ডিবি অফিস। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি যখন ঢাকায় আসেন লন্ডন থেকে দীর্ঘদিন পর, প্রায় 17 বছর পর আসার 25শে ডিসেম্বর 2025 আসলেন, তার জাস্ট কিছুদিন আগে উনি অনলাইনে রিটায়ার্ড কিছু সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে উনি অনলাইনে একটু সাক্ষাৎ করেছেন, মানে কথাবার্তা বলেছেন এবং সেখানে অনেক পুরনো বিষয় তুলে এনে এবং সিম্বলিকভাবে ওখানে জেনারেল ফাতেমি রুমি সাহেব উপস্থিত ছিলেন, যিনি একসময় ডিজি SSF ছিলেন। তার কাছে উনি অফিসিয়ালি ক্ষমা চেয়েছেন এবং সকলের সাথে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি করে ক্ষমা চাওয়া, ক্ষমা করা কিংবা ক্ষমা নেওয়া, অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তৈরি করার বাসনা নিয়েই উনি অনলাইনে সেই প্রোগ্রামটা করেছিলেন এবং আমরা সেখানে যে রেসপন্সটা দেখেছি তাতে মনে হয় যে ভুল বোঝাবুঝির সকল অবসান সেখানে হয়ে গেছে। তারপরে দেশে আসলেন এবং আসার পর যখন নির্বাচন করলেন এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা ফেরত আসলাম বলে আমরা মনে করছি। ঠিক এখন অলরেডি সরকারের বয়স প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে। 1.5 মাস হয়ে যাচ্ছে, এখন চট করে জেনারেল মাসুদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করার পরে কি মানে কেমন বিষয়টা হয় যে সব কিছুর অবসান করেই তো আমাদের জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী উনি আসছেন। যদি উনি আসার আগে বলেছিলেন কি যে আমার আসার সিদ্ধান্তটা আমার একার নয়, তার মানে এই যে সমঝোতা বলি বা অন্যান্য নিশ্চয়ই আরও কতগুলো বিষয় ছিল, সব কিছু দিয়ে উনি একটা জায়গায় নিশ্চয়তা নিয়েই উনি এসেছিলেন বলে আমার কাছে মনে হয়। এবং তারপরে আমার কাছে মনে হয় না যে জেনারেল মাসুদ সাহেবকে গ্রেপ্তার করার জন্য উনি নির্দেশ দিতে পারেন বা ইঙ্গিত দিতে পারেন, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমার মনে করাটা ভুলও হতে পারে, সেটা ভিন্ন কথা। কেননা আমরা 1/11-এর কুশীলব হিসাবে যদি জেনারেল মাসুদকে গ্রেপ্তার করবেনই প্রধানমন্ত্রীর নির্দেশে, তাহলে 1/11-এর কুশীলব হিসাবে যারা ফসলটা ঘরে রেখেছে সেই আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর, সেই আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত রাষ্ট্রপতি তো এখনো বহাল তবিয়তে আছে এবং এবার ঈদে যেভাবে কোলাকুলি করলেন দুইজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাতে তো মনে হয় যে সেই স্বভাবসুলভ যেটা উনি বলে আসছিলেন, অত্যন্ত বিনয়ী এবং উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে যে ধারণাটা দেওয়া হয়েছিল এবং এই কোলাকুলির মধ্য থেকে আমার কাছে সেটাই মনে হয়েছে যে হ্যাঁ, উনি প্রতিহিংসার রাজনীতি করার পক্ষপাতী না বা উনি ওভাবে চিন্তাও করেন না এবং উনি অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগুতে চান। সেক্ষেত্রে আমরা যদি জিনিসটাকে এইভাবে বিবেচনায় নেই যে আজকে ওনাকে তাহলে গ্রেপ্তার করা হয়েছে, কেন করলো, কি জন্য করলো, মানে অপরাধী যদি বলি, আমরা তো বাংলাদেশ সম্পর্কে জানি যে কত দুর্নীতির কথা বলেন, যারা যত বেশি বড় দুর্নীতিবাজ তারা তত বেশি শেল্টার নিয়ে থাকে। তো সেক্ষেত্রে জেনারেল মাসুদ আহমেদ সাহেবকে গ্রেপ্তার করাটা 5 আগস্টের পরে অনেকেই তো গ্রেপ্তার হয়েছেন সেই সরকারের বা সেই কুশীলব যারা ছিলেন এবং কুশীলবের বদৌলতে যারা এমপি হয়েছেন, মাসুদ সাহেবও একজন, ওই গ্রেপ্তার তো তখন হননি। আজকে যেখানে উদারপন্থী বা অন্তত অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা যে প্রধানমন্ত্রী করতেছেন জনাব তারেক রহমান সাহেব, আমার কাছে কেমন যেন আস্থা আনতে কষ্ট হচ্ছে, যেন ওনার ইঙ্গিত ইশারা কিংবা নির্দেশনা ছিল কিনা আমার সন্দেহ হয়। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র তার আপন গতিতে চলে, আর এই গ্রেফতার যে বিষয় সেটা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ভালো জানবেন, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি আছেন তিনি অত্যন্ত
চৌকস এবং তারেক রহমান সাহেবের আত্মীয় বলেন, তারপরে তারেক রহমান সাহেবের শিক্ষক ছিলেন, এটাও আমি জেনেছি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্লাস উনি একজন বিশ্ববিদ্যালয়ের LLB অনার্স LLM করা ছাত্র এবং উনি BCS পরীক্ষায় দিয়ে উনি বেশ নিজেকে কোয়ালিফাই করে ক্যাডার ভিত্তিক চাকরি করেছেন। তারপরে উনি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তার APS হয়েছেন, সময়ের ব্যবধানে উনি MP হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, BNP স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছেন। সব কিছু যদি মিলাই উনি অত্যন্ত চৌকস, চিন্তাশীল এবং উনি নিজস্ব যোগ্যতা বলে এখানে আসছেন এবং এই বিবেচনা যদি আমি করি নিশ্চয়ই উনি জানবেন এবং ওনার কাছে গ্রাউন্ড আছে তাকে গ্রেফতার করার, এবং জেনারেল মাসুদ সাহেবের মতো একজন লোক গ্রেফতার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর নলেজে থাকার কথা। সব কিছু মিলে তার গ্রেফতার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিংবা সরকারের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমার তারে নিয়ে অন্য কোনো আলোচনা নাই যে উনি গ্রেফতার কেন, দুর্নীতি করেছেন কি, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী দেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কুশীলবের ফসল নেওয়া রাষ্ট্রপতি যখন এখনো বহাল তবিয়তে আছেন, সেখানে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে সবার সাথে সুসম্পর্ক রাখতেছেন, সেক্ষেত্রে এর গ্রেপ্তারটা নিয়ে কি মানে আমি চাই এটা, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক ধারায় যাচ্ছি, আমার কাছে মনে হয় যে কোনো ভুল বোঝাবুঝির যাতে সৃষ্টি না হয় এবং প্রধানমন্ত্রীর সাথে যাতে কোনো আস্থার সংকট তৈরি না হয় সেই বিষয়টার দিকে আমরা খেয়াল রাখতে চাই কিংবা সরকারকেও বোঝাতে চাই যে এমনভাবে আপনার কর্মকাণ্ড করবেন, আমরা যেহেতু একটা নির্বাচিত সরকার পেয়েছি, সুতরাং এখানে কোনো আস্থার সংকট যাতে তৈরি না হয়। কিন্তু আমি প্রধানমন্ত্রী আসার আগে যেভাবে বক্তব্য রেখে এসেছেন, আসার পরে ওনার যে রাজনীতির স্টাইল ধরন আমি দেখছি যে উনি প্রতিহিংসা পরায়ণ না, উনি সামনের দিকে এগুতে চান, অতীতকে ভুলে যেতে চান। ভোলা সঠিক না ব্যাঠিক সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু যদি ওটা করতে চান তাহলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আস্থার কোনো সংকট যাতে তৈরি না হয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা আমলাতন্ত্র যেটা বলি, সেটা কিন্তু একটা বিশাল রোল প্লে করে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা যখনই কোনো ভুল বোঝাবুঝির অবসান হয় কিংবা বিরোধী দলের সাথে মতবিরোধ হয় কিংবা রাস্তাঘাটে যখন আন্দোলন হয় সরকার বিরোধী বা সরকারের বিরুদ্ধে যখন লেখালেখি হয়, তখন কিন্তু সরকার সবসময় গোয়েন্দাদের রিপোর্টের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন। অথচ গোয়েন্দা যারা আছেন তারা কিন্তু প্রজাতন্ত্রের অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারী। আর ভুল বোঝাবুঝি তৈরি হয় আন্দোলন থেকে, বিরোধী দলের মত থেকে। সেক্ষেত্রে আমরা শুধু দেখছি যে গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে সরকার অ্যাকশনে যান, মারমুখী হন কিংবা বিনয়ী হন, হট এভার ইট ইজ। কিন্তু মানে যারা মতামতটা দেন, যারা আন্দোলন করেন মাঠে ঘাটে, তাদের সাথে কিন্তু বসেন না। তাদের সাথে বসলে কিন্তু অনেক আন্দোলন রাজনৈতিকভাবেই সমাধান হয়ে যায়। কিন্তু আমরা বারবারই দেখেছি যে না, সবসময় সরকার আমলাদের উপর নির্ভর করে। সুতরাং আজকে মাসুদউদ্দিন সাহেব গ্রেপ্তার হয়েছেন, সেক্ষেত্রে গ্রেপ্তার হচ্ছেন ভালো কথা, সিদ্ধান্ত কি নেবেন সরকার সিদ্ধান্ত নেন, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় সরকারের সাথে বা আমাদের প্রধানমন্ত্রীর সাথে কোনো আস্থার সংকট যাতে তৈরি না হয় সেদিকটাও খেয়াল রাখবেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যারা এই আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আছেন। কারণ আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে। সেখানে 1970 সালে আমি বদলি হয়ে কুমিল্লা থেকে 8ম বেঙ্গল রেজিমেন্টে যাই চট্টগ্রামে। এটা নতুন একটা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছিল। এই ব্যাটালিয়ন আমাকে কোয়ার্টার মাস্টার দায়িত্ব দেওয়া হলো। কোয়ার্টার মাস্টার কাজ ছিল নতুন ব্যাটালিয়ন সবকিছু সুই সুতা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত সবকিছু ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল। এই ব্যাটালিয়নে আসে পরে যোগদান করে তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি ছিলেন সহ অধিনায়ক, দ্বিতীয় ব্যক্তি। আর আমার যিনি আগের অধিনায়ক ছিল 4th বেঙ্গল রেজিমেন্টে, যেখান থেকে আমি গিয়েছিলাম, ওখানে ছিল লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী। উনি বদলি হয়ে যান চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের প্রধান প্রশিক্ষক হিসাবে, চিফ ইন্সট্রাক্টর। 70 সালের পরের থেকে নির্বাচন যখন হলো, এরপরের থেকে আমরা বুঝলাম যে পাঞ্জাবিরা কখনো শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। 2টা কারণে তারা মনে করছিল। একটা হলো তারা মনে করছিল শেখ মুজিব ইন্ডিয়ার লোক। 2 নম্বর হলো তিনি পাকিস্তানের মতো একটা দেশকে সামলানোর মতো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা রাখে না, সুতরাং তাকে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেওয়া হবে না। এই জিনিসটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল, কারণ আমি নিজেও 1959 থেকে সামরিক বাহিনীর সাথে জড়িত ছিলাম। তো কর্নেল MR চৌধুরী চট্টগ্রামে যাওয়ার পরে তিনি একদিন সন্ধ্যায় আমাকে ডেকে নিলেন।
আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওখানে কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, এটা জানুয়ারি মাস ছিল 1971 সালের, তিনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে ওলি দেশের অবস্থা কিরকম। তা বলছে ভালো না, কারণ পাকিস্তানিদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা বল প্রয়োগ করে আমাদেরকে দমন করবে, শেখ মুজিবকে কোনো অবস্থাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তারা মেনে নেবে না। এছাড়াও শোনা যাচ্ছে পাকিস্তান থেকে নতুন অস্ত্র এবং গোলা বারুদ আসবে। কয়েকদিন পরেই গোলা বারুদ আসা শুরু হলো, নতুন নতুন সেনা সদস্যরা আসা শুরু হলো। এগুলি আমি চট্টগ্রামে থেকে প্রত্যক্ষ করলাম, দেখলাম। কর্নেল আমার চৌধুরী সাহেবের সাথে আমার নিয়মিত বৈঠক হতো। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদ্রোহ করতে হবে, বিদ্রোহ করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কিছুদিন পরে তৎকালীন মেজর জিয়া, যিনি আমার সহ অধিনায়ক ছিলেন আমাদের ব্যাটালিয়নের, ওনার আর আমার অফিসের মধ্যে পার্থক্য ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। উনি আমাকে ওনার বাসায় ডেকে পাঠালেন। বাসায় গেলাম, আমার চৌধুরী সাহেব যেভাবে জিজ্ঞাসা করলেন, উনি অনুরূপ কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমি কিন্তু ওই দিন তার সাথে কোনো অংশগ্রহণ করিনি, কারণ ওনার সাথে আমার পূর্ব পরিচিত ছিল না, ওনাকে আমি ভালো করে জানতাম না, কোথায় কি কথা বলে বিপদে পড়ি, সুতরাং কোনো কথাই বলিনি। উনি হতাশ হলেন যে আমি কোনো অংশগ্রহণ করলাম না কেন। কয়েকদিন পর উনি আমাকে আবার ডেকে পাঠালেন। গেলাম, তখন উনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি যে আমাকে আরো একবার ডাকলেন, আজকে আবার ডাকলেন, কিসের জন্য ডাকছেন? আপনি তো আইএসআইতে চাকরি করেছেন, আমি গোয়েন্দা বাহিনীতে চাকরি করেছি, তো সুতরাং আপনার যেটা কথা, মনের কথা, সেটা সরাসরি বলেন। তখন উনি সরাসরি বললেন যে আমাদের কি করণীয় এই অবস্থাতে, আপনি সিনিয়র, আপনি বলবেন কি করণীয়। তখন আমরা দুজনে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো যে বিদ্রোহ ছাড়া, পাকিস্তান থেকে স্বাধীন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, অনাচার হয়েছে, বৈষম্য হয়েছে, এটা বৈষম্য কখনো মিটানোর না। এবং 1000 মাইল দূরত্বের মধ্যে দুইটা দেশ কখনো টিকে থাকতে পারে না। কারণ আমাদের দেশের লোকের পক্ষে রাওয়ালপিন্ডি গিয়ে এটা ভিসা নেওয়া, বিদেশে যাওয়া, এটা সম্ভব না। একটা লোক মুন্সিগঞ্জ থেকে ঢাকাও আসতে পারতো না, টাকা পয়সা ছিল না মানুষের কাছে। যেমন আমরা দক্ষিণ চট্টগ্রামের লোক, শহরে আসা আমাদের জন্য কঠিন ছিল। এরকম একটা লোক তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডি থাকবে, ভিসা নেবে, বিদেশে যাবে লেখাপড়া করার জন্য বা চাকরির জন্য, এটা একটা অসম্ভব বিষয় ছিল। এবং এই যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল, চাকরির ক্ষেত্রে বলেন, বাজেটের ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় বৈষম্য ছিল। সুতরাং বাংলাদেশকে স্বাধীন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জিনিসটা আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম। উনায় কিন্তু আমি বলি নেই যে কর্নেল আমার চৌধুরী সাহেবের সাথে আমার অলরেডি ইতিমধ্যে কথা হয়েছে, কারণ আমি মনে করেছি এটা যদি জানাজানি হয়ে যায়, আগরতলা করসপের কেসের মতো আমরা সবাই অ্যারেস্ট হয়ে যাব এবং শেষ পর্যন্ত আমাদের অভিষ্ট লোককে পৌঁছানো সম্ভব হবে না। আমি মনে করেছি যদি দুজনে অ্যারেস্ট হয়ে যায়, একজনও যদি থেকে যায়, তাহলে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব হবে। যার জন্য আমরা এটা 8ই মার্চ পর্যন্ত এটা গোপন রেখেছিলাম। 8ই মার্চের থেকে আমরা 3 জনে প্রকাশ্যে আসলাম, 3 জনের মধ্যে আলাপ আলোচনা হলো। এখন চলে আসেন 25শে মার্চে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বিভিন্ন ঘরে পতাকা উত্তোলন হয়েছিল বাংলাদেশের ম্যাপ সহকারে প্রত্যেকের ঘরে ঘরে পতাকা। সুতরাং আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেলাম, জনগণ প্রস্তুত, রাজনীতিবিদেরা প্রস্তুত না। তখন আমরা করলাম কি, চট্টগ্রামের যে ব্রিগেডিয়ার মজুমদার সাহেব ছিলেন, উনি সিলেট বাড়ি, ওনার মাধ্যমে জেনারেল ওসমানী সাহেবকে, ওনার যোগাযোগ করা হলো ওসমানী সাহেবের সাথে। ওসমানী সাহেবের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব যোগাযোগ করা হলো। শেখ মুজিব পরিষ্কার ভাষায় বলে দিল যে কোনো বিদ্রোহ করার কোনো প্রয়োজন নাই, আলাপ আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হব। দ্বিতীয়বার আমরা আবার অ্যাপ্রোচ করলাম, দ্বিতীয়বারও একই রকমের ফলাফল। 7ই মার্চের ভাষণের কথা বলি, 7ই মার্চ ভাষণ আমরা মনে করেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, কিন্তু তার বক্তব্যতে আমরা হতাশ হয়েছিলাম। তার বক্তব্যটা বাংলাদেশের কোনোখানে দ্বিতীয়বার মানুষকে শোনানো হয় নাই। আমরা কিন্তু তার পুরো বক্তব্যটা চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে পুনঃপ্রচারের ব্যবস্থা গ্রহণ করেছিলাম। আমরা চেষ্টা করেছি জনগণকে উদ্বুদ্ধ করতে, জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং স্বাধীনতার জন্য জনগণকে প্রস্তুত করতে। জনগণ প্রস্তুত ছিল, এটাতে আমরা একদম, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না, কিন্তু রাজনীতিবিদেরা প্রস্তুত ছিল না। সর্বশেষে 18ই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা জনাব এমআর সিদ্দিকী সাহেবকে আমরা অনুরোধ করলাম যে আপনি ঢাকায় যান, সময় ফুরিয়ে যাচ্ছে, আমাদের শুধু অনুমতিটা নিয়ে দেন, কারণ এখনো পর্যন্ত পাকিস্তানের যে সংখ্যা আনুপাতিক আর আমাদের থেকে কম। সুতরাং আমাদের পক্ষে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তাদেরকে পরাস্ত করা কোনো কঠিন কাজ হবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান একই উত্তর দিলেন, কোনো প্রয়োজন পড়বে না, পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসতেছে, ভুট্টো আসতেছে, তাদের অন্য নেতারা আসবে, লেফটেন্যান্ট জেনারেল না মেজর জেনারেল খুদা বক্স উনিও আসবেন, তাদের সাথে আমাদের আলোচনা হবে, আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করব। কিছুদিন পরে আমরা ঠিকই দেখলাম পাকিস্তান থেকে ভুট্টো আসলো, ইয়াহিয়া খান আসলো, ওনাদের সাথে আরও টিম আসলো, শেখ মুজিবের সাথে ইন্টারকন্টিনেন্টালের তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল বৈঠক হলো। 3-4 দিন বৈঠক হওয়ার পরে এই বৈঠক সম্পূর্ণভাবে ফেল হলো এবং সর্বশেষ শেখ মুজিব বেরিয়ে কি বললো যে 27 তারিখ পুরো বাংলাদেশে হরতাল হবে, এটা 25 তারিখ তিনি ডিক্লেয়ার করলেন। পরবর্তী পর্যায়ে আমরা যখন আরেকটা বই পড়লাম অনেক দিন পরে, তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে, মাতা ও পিতা না বাবা ও পিতা, কি একটা বই লিখেছে, ওটা তিনি পরিষ্কারভাবে লিখেছেন তাজউদ্দিন সাহেব শেখ মুজিবের ঘরে গিয়েছিল টেপ রেকর্ডার নিয়ে, যে বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন, আমরা যখন সময় হবে এটা বাজায় দেবো।
শেখ মুজিব প্রতি উত্তরে বলেছিল, তোমরা সবাই পুরান ঢাকায় গিয়ে আশ্রয় নাও, আমিও তোমাদের সাথে আসবো পরে। সবাই গিয়ে পুরান ঢাকার দিকে আশ্রয় নিল, শেখ মুজিব কিন্তু যায় নাই। পরে দেখলাম মেজর সালেক সিদ্দিক একটা বই লিখছিল, পাকিস্তানি এক মেজর। ওই বইতে তিনি পরিষ্কারভাবে লিখেছেন, শেখ মুজিবের ঘরে যখন পাকিস্তান আর্মির লোকেরা তাকে বন্দি করার জন্য গেল, তাকে প্রস্তুত অবস্থায় পেল। তিনি পরিষ্কার পাঞ্জাবি পায়জামা, ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরিহিত ছিল এবং বাক্সটা হাতে রেডি ছিল। পাকিস্তান আর্মি যাওয়ার সাথে সাথে তাদের সাথে তিনি সেনানিবাসে চলে আসলেন। সুতরাং এতেই বোঝা যায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল না। আমি ডিউটি অফিসারের দায়িত্বে ছিলাম 8ম বেঙ্গল রেজিমেন্টের। অন্যান্য অফিসারদেরকে পৃথক পৃথক জায়গায় দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। তখন আমি বুঝলাম আজকে রাত্রে বোধহয় ঘটনা হবে, না হলে এভাবে বন্টন করে বিভিন্ন জায়গায় পাঠানোর কারণটা কি। দুপুরবেলা থেকে হঠাৎ লেফটেন্যান্ট আজম সে এসে আমাকে বললো, স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার। তখন আমি মনে মনে চিন্তা করলাম, পাকিস্তান আর্মি তো অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার বলে কোনো জিনিস নেই, তাকে কিভাবে অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার বানালো। তখন আমি বুঝলাম সবাইকে তো বাইরে পাঠাই দিয়েছে, তাদেরকে ওখানে হয়তো মেরে ফেলা হবে, আমাকে মারার জন্য হয়তো তাকেই এখানে পাঠানো হয়েছে। টেলিফোন আসলেই সে তাড়াতাড়ি রিসিভারটা ধরতে চেষ্টা করে। তখন আমি আরও আমার সন্দেহটা ঘনীভূত হলো, সে একটা পারপাস নিয়ে আমার কাছে আসছে। তখন আমি টেলিফোনটা তার দিকে ঠেলে দিলাম যে তুমি টেলিফোন ধরো। সন্ধ্যার পরে আমি চিন্তা করলাম জিয়াউর রহমান সাহেবের সাথে যোগাযোগ করাটা খুবই প্রয়োজন। এমআর চৌধুরী সাহেবের সাথে কিন্তু যোগাযোগ আর নেই। চট্টগ্রাম সেনানিবাসের সাথে আমাদের টেলিফোন আর কেউ কানেকশন দিচ্ছে না। অপারেটর যারা ছিল সব পাকিস্তানি, তাদেরকে বললেই বলে স্যার টেলিফোন খারাপ বা ওনাকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কাকেও কথা বলতে দেবে না। আমি লেফটেন্যান্ট আজমকে বললাম তুমি ডিউটি অফিসারের কাজ করো, আমি একটু দেখে আসি কোয়ার্টার মাস্টার হিসাবে সবাই খাওয়া টাওয়া ঠিক মতো পাচ্ছে কিনা। এটা কোয়ার্টার মাস্টার একটা অন্যতম দায়িত্ব। আমার মূল উদ্দেশ্যটা ছিল জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা করা। আমি রওনা হলাম। জিয়াউর রহমান সাহেবের দায়িত্ব ছিল 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত রাস্তায় কয়েকটা ব্যারিকেড ছিল, প্রায় 15-20টা ব্যারিকেড ছিল, বড় বড় ব্যারিকেড। পুরো চট্টগ্রাম শহরে ব্যারিকেডে ভর্তি ছিল, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছিল না, রিক্সা চলাচল করতে পারছিল, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল বলতে পারেন। আমি ওনাকে যাওয়ার পথে ব্যারিকেড পাইলাম, চট্টগ্রামের ভাষায় ওদেরকে বলে দিলাম যে তোমরা ব্যারিকেডটা এক পাশে পরিষ্কার করে দাও, আমার জিপ যাওয়ার মতো করে দাও, আমি আবার ফিরে আসবো, আমার পিছনে আরও একটা গাড়ি আসবে, আরেকটা গাড়ি না আসা পর্যন্ত তোমার ব্যারিকেডটা আবার প্রতিস্থাপন করো না। তোরা আমার কথাটা শুনলো। আমি গিয়ে প্রেসিডেন্ট জিয়াকে, তৎকালীন মেজর জিয়াকে পারলাম বাইজিদ বোস্তামি এলাকাতে কোকা-কোলা ফ্যাক্টরিতে। ওনাকে ভিতরে নিয়ে গেলাম, কামরার ভিতরে। ওনাকে গিয়ে বললাম যে স্যার আজকে যেভাবে সবাইকে বিভিন্নভাবে ভাগ করে পাঠানো হচ্ছে, এর অর্থটা হচ্ছে আমাদেরকে এক জায়গায় শক্তিটা প্রয়োগ করতে দিচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভক্ত করে রেখেছে, আমাদেরকে যেন হত্যা করতে এটা সুবিধা হয়। কারণ এখানে অলরেডি 20 বেলুচ রেজিমেন্ট আছে, আর্মডের একটা স্কোয়াড্রন আছে, তো সুতরাং তারা সহজভাবে আমাদেরকে যেন মারতে পারে এই ব্যবস্থাটা গ্রহণ করেছে। আপনি খাওয়ার অজুহাতে ঘরে ফিরে আসেন, ঘরে এসে আপনি আমার অফিসে আসেন, আমরা দুজনে পরবর্তী কী করতে হবে সেই সিদ্ধান্তটা নিই। তিনি অনুরূপভাবে ওখান থেকে ওনার বাসায় গেলেন। বাসায় গিয়ে জানতে পারলেন তাকে চট্টগ্রাম বন্দরে যেতে হবে। তখন চট্টগ্রাম বন্দরের সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার দায়িত্ব ছিল কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া, যিনি সিইও ছিলেন, অধিনায়ক, তিনি এবং মেজর শকত। উনি ওখান থেকে সংবাদ পাঠালেন জিয়াকে এখানে চট্টগ্রাম বন্দরে আসতে বলো। এই সংবাদটা দিল কিভাবে? জঞ্জুয়া এই সংবাদ টেলিফোন করলো তার স্ত্রীকে, তার স্ত্রী টেলিফোন করলো বেগম জিয়ার কাছে। সেনাবাহিনীতে কিন্তু এরকম স্ত্রীর মাধ্যমে সেনাবাহিনী কখনো চলে নাই পাকিস্তান আর্মিতে। তার উচিত ছিল আমাকে টেলিফোন করা বা আজমকে টেলিফোন করা, তিনি কিন্তু সেটা করেন নাই। জিয়াউর রহমান সাহেব সময় ক্ষেপণ না করে তাড়াতাড়ি তিনি আমার অফিসে চলে আসলেন। আমি মূল চেয়ারে বসা ছিলাম, উনি সামনে এসে বসলেন, ওনার পিছনেই দরজা। আমরা দুজনে আলাপ করতেছিলাম। এর মধ্যে আমি করলাম কি, আজমকে বললাম যে দুজনে একসাথে ডিউটি করে লাভ নাই। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।